কুমিল্লা সীমান্তে যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ। কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে কামাল হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফের সদস্যরা। ট্রাইব্যুনালে শেখ হাসিনার নামে ৫৪ মামলা, বিদ্যমান আইনে কি বিচার সম্ভব? ২০০৯ সালে ক্ষমতায় এসে যুদ্ধ অপরাধীদের বিচারের কাজ শুরু করে আওয়ামী লীগ সরকার। ১৯৭৩ সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অপরাধী বিচারের উদ্যোগ নেয় তারা। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য প্রণীত হয় আইনটি, যদিও ২০১০ সালের আগে এই আইনে বিচার বা সাজা হয়নি কারো। উর্মির পক্ষ নিয়ে তোপের মুখে রনি। সারা দেশে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। চাকরিবিধি লঙ্ঘন করে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দিয়ে হইচই ফেলে দিয়েছেন এই নারী। এ ঘটনার প্রথমে তাকে ওএসডি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরে সাময়িক বরখাস্ত করা হয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ট্রাইব্যুনালে শেখ হাসিনার নামে ৫৪ মামলা, বিদ্যমান আইনে কি বিচার? ২০০৯ সালে ক্ষমতায় এসে যুদ্ধ অপরাধীদের বিচারের কাজ শুরু করে আওয়ামী লীগ সরকার। ১৯৭৩ সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে বিচারের উদ্যোগ নেয় তারা। ১৯৭১ স্বাধীনতা যুদ্ধে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য প্রণীত হয় আইনটি, যদিও ২০১০ সালের আগে ওই আইনে বিচার বা সাজা হয়নি কারোর। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালে সংসদ অধিবেশনে একটি মৌখিক প্রস্তাবও পাস হয়। পরবর্তীতে ট্রাইব্যুনালে ব্যক্তি এবং গোষ্ঠীকেও বিচারের আওতায় আনার বিধান যুক্ত করে কিছু সংশোধনী আনা হয় ওই আইনে। ওই আইনের ৩-১-এ বলা আছে, মানবতাবিরোধী ও শান্তিবিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধ অপরাধ, জেনেভা কনভেনশন বিরোধী কাজসহ আন্তর্জাতিক আইন অনুসারে যে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি বা দল, সেনাবাহিনী কিংবা তাদের সহযোগী সহ সশস্ত্র বাহিনীর বিচারের ক্ষমতা আছে ট্রাইব্যুনালের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এখন পর্যন্ত ৫৪টি অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থায়। এখন প্রশ্ন উঠেছে, বিদ্যমান এই আইনের ক্ষমতায় কি ২০২৪ সালের মানবতা বিরোধী অপরাধের বিচার সম্ভব? সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও ফৌজদারি অপরাধ বিশেষজ্ঞ এস.এম. শাহজাহান বলেছেন, ৩৭ বছরে যে আইনে বিচার হয়েছে তার ১৪ বছর পর এসেও বাধা নেই, কারণ ফৌজদারি কার্যবিধিগুলিও ব্রিটিশ আমলে প্রণীত। আইনজীবী এস.এম. শাহজাহান বলেন, তদন্তকারী সংস্থা যদি তদন্ত শেষ করে তার দোষ পান এবং সেটি আদালতে উপস্থাপন করেন তবে বিচার কাজ শুরু করা সম্ভব। ওই আইনেও অপরাধীকে সাজা দেওয়া যাবে। তবে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড.আই. খান পান্না মনে করেন, ওই আইনটি বিশেষায়িত কেবল ১৯৭১ সালে সংঘটিত অপরাধের বিচারের জন্য। এই ক্ষেত্রে সংশোধন কিংবা সংস্কার প্রযোজ্য নয়। তিনি বলেন, আইনটি তৈরি হয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সহযোগী রাজাকার আমলাদের সাজা দেওয়ার জন্য। আমি এই আইনে সাজা দেওয়ার পক্ষে না। তবে তার এমন মন্তব্য মানতে নারাজ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ৭৩ আইনের মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞা অনুসারে ২৪ অপরাধ গণ্য। আইনের ৩ নম্বর ধারায় ২ ক উপধারা অনুযায়ী হত্যা, নির্মূল দাসত্ব, নির্বাসন, কারাবরণ, অপহরণ, বন্দীকরণ, নির্যাতন, ধর্ষণ বা কোনো বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে সংগঠিত অন্যান্য অমানবিক কাজ বা রাজনৈতিক, জাতিগত বা ধর্মীয় ভিত্তিতে নিপীড়নের মতো ক্ষেত্রগুলোতে এই ট্রাইব্যুনালে বিচার করা যাবে। অর্থাৎ আইনের ৩ নম্বর ধারায় ২ কয়ে উপধারায় উল্লিখিত মানবতাবিরোধী অপরাধের বিচার সম্ভব। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই আইনের কোথায় সময়সীমা নেই, বরং বলা হয়েছে এই আইন প্রবর্তনের আগে বা পরে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি এ ধরনের অপরাধ হয়
যে কোনো ব্যক্তি বা সংগঠন অপরাধ করলে তার বিচার করা যাবে, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেটির সাজা নির্ধারণ করা নেই আইনে। তবে এখতিয়ার আছে বিচারের, ফলে এটির সংস্কার চান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, সবগুলো ধারাকে সমন্বয় করে এই আইনকে যথোপযুক্ত করা হবে যাতে কোনো প্রশ্ন না ওঠে। প্রশ্নবিদ্ধতা এড়াতে এই ট্রাইব্যুনালে বিচার না করে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচারের দাবিকে অপ্রাসঙ্গিক বলেও মনে করে রাষ্ট্রের এক কৌঁসুলি। বলেন, বাংলাদেশে প্রচলিত আইনেই তার বিচার করা সম্ভব। কুমিল্লা সীমান্তে যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ। কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে কামাল হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফের সদস্যরা। সোমবার ৭ অক্টোবর সন্ধ্যায় জেলা সদর দক্ষিণ উপজেলার গলিয়ার উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন সদর দক্ষিণ উপজেলার কুরিয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। জানা যায়, সোমবার সন্ধ্যায় পাহাড়পুর সীমান্তে কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে প্রবেশ করেছিলেন কামাল। বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হয়। পরে বিএসএফ সদস্যরা একটি অ্যাম্বুলেন্স যোগে তার মরদেহ নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে ১০ বিজিপির অধিনায়ক লে কর্নেল ইখতিয়ার হোসেন জানান, কামাল হোসেন নামের ওই যুবক ভারতের অভ্যন্তরে প্রবেশ করার সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে বিএসএফ সদস্যরা অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নিয়ে গেছে। তিনি আরও জানান, ওই যুবকের মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফের সাথে কথা হয়েছে। আজ মঙ্গলবার ৮ অক্টোবর দুপুর ১টার দিকে তাদের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। কখনই তোপের মুখে রনি। সারা দেশে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। চাকরিবিধি লঙ্ঘন করে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দিয়ে হইচই ফেলে দিয়েছেন এই নারী। এই ঘটনার প্রথমে তাকে ওএসডি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরে সাময়িক বরখাস্ত করা হয়। উর্মিকে ওএসডি করার প্রতিবাদে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন পটুয়াখালী ৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। এরপরে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন রনি। ওই পোস্টে বলেছেন, তাবাসসুম উর্মিকে কেন ওএসডি করা হলো। তিনি বলেন, একজন নবীন সরকারি কর্মকর্তার একান্ত ব্যক্তিগত একটি কথা যারা হজম করতে পারেন না, তারা কিসের রাষ্ট্র সংস্কার করবেন, কিসের গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। ওই পোস্টে কমেন্ট বক্সে রোশানলের মুখে পড়েছেন রনি। মহিউদ্দিন নামের এক ব্যক্তি মন্তব্য করেছেন, আপনিও যে স্বৈরাচার ও গণহত্যাকারীদের দোসর তা আর বুঝতে বাকি রইল না। আবুল আউয়াল লিখেছেন, স্বৈরাচারের দোসর হিসেবে আপনি তো আপনার আসল রূপ প্রকাশ করে দিলেন। আসাদুজ্জামান লিঙ্কন লিখেছেন, আওয়ামী লীগের আমলে কোনো আমলা এরকম কোনো পোস্ট দিলে চাকরি থাকতো না, তারপর পরিবার নিয়ে বসবাস করাই কঠিন হতো। এই দেশে ফেসবুকে পোস্ট করার অপরাধে অনেকেরই চাকরি গেছে। পারভেজ রহমান লিখেছেন, শহীদ আবু সাইদকে সন্ত্রাসী বলার অপরাধী ফ্যাসিস্ট হাসিনার দোসরকে অবিলম্বে আইনের আওতায় আনা হোক। নোমান আহমেদ লিখেছেন, আপনাকে অনেক জ্ঞানী হিসেবে জানতাম, ভুল ভাঙানোর জন্য ধন্যবাদ। শনিবার নিজের ফেসবুক পোস্টে তাপসী তাবাসসুম উর্মি লিখেছেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। এর আগেও তাপসী তার ফেসবুক পোস্টে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন নিয়ে উস্কানিমূলক পোস্ট করেন। তিনি রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদকে সন্ত্রাসী উল্লেখ করে উস্কানিমূলক পোস্ট দিয়ে প্রশাসনের বিতর্কের জন্ম দেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে সন্ত্রাসী বলে আখ্যা এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে কটূক্তি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই সময় কটূক্তিকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে স্থায়ী বরখাস্ত না করা হলে
উত্তরবঙ্গ ব্লকেটের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।